কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত শৌখিন ছিলেন। তিনি সৌন্দর্য বজায় রাখার জন্য নিয়মিত রূপচর্চাও করতেন। তিনি ছিমছাম এবং রুচিসম্মত সাজগোজ করতে ভালোবাসতেন। রূপচর্চার অধিকাংশ প্রয়োজনীয় দ্রব্য ঠাকুরবাড়ির মেয়েরা বাড়িতেই বানিয়ে নিতেন। আসলে তখন বাইরে থেকে কেনা প্রসাধনীর থেকে ঘরে তৈরি জিনিসেরই কদর ছিল বেশি। কবিগুরু প্রধানত সেই সকল ঘরোয়া উপকরণ দিয়েই রূপচর্চা করতেন। কবিগুরু যখন ছোট ছিলেন তখন থেকেই তার রূপচর্চার বিষয়টি নিয়ে তার মা সারদা সুন্দরী দেবীর সজাগ দৃষ্টি ছিল। একবার হীরা সিং নামে এক পালোয়ানের কাছে কিশোর রবি ঠাকুরের কুস্তি শেখার ব্যবস্থা হলো। সে কারণে সকালবেলায় কুস্তির প্যাচ কষার ফলে রবি ঠাকুরের শরীরে বেশ খানিকটা মাটি মাখামাখি হয়ে যেত। আর এই মাটি মাখামাখির ব্যাপারটা তার মা সারদা দেবীর একেবারেই পছন্দের ছিল না। তিনি ভাবতেন এতে যদি তার ছেলের গায়ের রং নষ্ট হয়ে যায়। আর সেই কারণেই তিনি ময়দা, দুধের স্বর, জাফরান, কমলা লেবুর খোসা বাটা, হলুদ বাটা, বাদাম বাটা প্রভৃতি বিভিন্ন উপকরণ সহযোগে উপটান বানিয়ে ছুটির দিনে তার ছেলের শরীরে প্রলেপ লাগানোর ব্যবস্থা করেছিলেন। এতে শরীরের ত্বক নরম, মসৃণ এবং বেশ উজ্জ্বল হতো। পরবর্তীকালে বার্ধক্যে পৌঁছেও কবিগুরু তার মায়ের এই যত্নের কথা বলেছেন। সারদা সুন্দরী দেবীর গৌরবর্ণের প্রতি বরাবরই একটু বেশি আকর্ষণ ছিল। তাই তিনি বাড়ির পুত্রকন্যাদের ঘষে মেজে উজ্জ্বল করে তুলতে চাইতেন। সে কারণে তিনি সন্তানদের নিয়ম করে রূপটান মাখার উপর গুরুত্ব দিতেন। পরবর্তীকালেও কবিগুরু নিজের চেহারা নিয়ে বেশ যত্নশীল ছিলেন। তার রূপচর্চার বিষয়টি ছিল অত্যন্ত মার্জিত এবং স্বতন্ত্র। তিনি তার ত্বককে কোমল এবং উজ্জ্বল রাখার জন্য মুসুর ডাল বাটার সঙ্গে কমলা লেবুর খোসা বাটা মিশিয়ে ব্যবহার করতেন। কখনো কখনো ব্যবহার করতেন কাঁচা হলুদ বাটা আর চন্দন বাটা। এছাড়াও ঠাকুরবাড়ির একটি বহুল প্রচলিত রূপটান ছিল। সেটি হল 10-12টা অ্যালমন্ড বাদাম 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর তা বেটে নিয়ে তাতে অল্প দুধ এবং জাফরান মেশানো হতো। এরপর এটি ত্বকে লাগানো হতো। এর ফলে চেহারার মধ্যে জৌলুস ভাব ফুটে উঠত, ত্বক হয়ে উঠত পরিচ্ছন্ন আর ঝলমলে। হাত পা পরিষ্কার করার জন্য ছিল ময়দা, দুধ আর স্বরের মিশ্রণ। কেশ পরিচর্যার ব্যাপারেও কবিগুরু যথেষ্ট গুরুত্ব দিতেন। কোঁকড়ানো সুদীর্ঘ কেশ এবং দাড়ি ছিল তার ব্যক্তিত্বের অংশ। সেই কেশকে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখার জন্য তিনি সর্ষে বাটা ব্যবহার করতেন। তবে কেশচর্চার ক্ষেত্রে তিনি কোনো সাবান ব্যবহার করতেন না। তিনি তার দাড়ির বিশেষ যত্ন নিতেন। তিনি তার কেশ এবং দাড়ি ধোয়ার সময় রিঠা ব্যবহার করতেন। কবিগুরু ঘরোয়া উপকরণের পাশাপাশি বাজারজাত স্বদেশি পণ্য রূপচর্চার জন্য ব্যবহার করতেন। তিনি রেডিয়াম স্নো এবং ক্রিম ব্যবহার করতেন। এই রেডিয়াম ক্রিম সম্পর্কে কবিগুরু লিখেছেন, রূপচর্চার জন্য স্নো এবং ক্রিম জাতীয় প্রসাধন যারা ব্যবহার করেন তারা রেডিয়াম ফ্যাক্টরির তৈরি ক্রিম ব্যবহার করে দেখুন। বিদেশি পণ্যের সঙ্গে এর কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এই বিজ্ঞাপনের পরে রেডিয়াম ক্রিমের জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তিনি বিদেশি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের পক্ষে ছিলেন। সেই সঙ্গে তিনি গোদরেজ সাবান ব্যবহার করতেন। এটি ছিল উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি সাবান এবং সেই সঙ্গে এটি ছিল চর্বিমুক্ত সাবান। 1918 সালের দিকে গোদরেজ সাবান মানুষের কাছে জনপ্রিয় করতে এই সাবানের বিজ্ঞাপনে কবিগুরুর ছবি ব্যবহার করা হয়। বলাই বাহুল্য, এই বিজ্ঞাপনের পরে এই সাবানটিও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। কবিগুরু সুগন্ধিযুক্ত জলে স্নান করতে বেশ পছন্দ করতেন। তিনি মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সুগন্ধি পছন্দ করতেন। সুগন্ধের জন্য তিনি ব্যবহার করতেন বিভিন্ন ধরনের আতর। চন্দনের আতর এবং সুগন্ধি ফুলের আতর ছিল কবিগুরুর বিশেষ পছন্দের। বাংলার কবি নবীনচন্দ্র সেন কবিগুরুর শারীরিক সৌন্দর্য বর্ণনা করে লিখেছেন, মুখাবয়ব দেখলে চিত্রিত খ্রিস্টের মুখ মনে পড়ে।
80 বছর বয়সের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে কবি বুদ্ধদেব বসু তার রূপে মুগ্ধ হয়েছিলেন। তিনি লিখেছিলেন, অমন রূপবান হতে বুঝি অত বছর সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।